আন্তরিকভাবে দুঃখিত, আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আপনাদের ছোট্ট একটু টাইম লস হয়েছে। চলেন আমরা আবার নতুন করে শুরু করি। যে বিষয়টি বলছিলাম যে আমাদের যে জন্ম সাল আছে, যে আমরা কোন মানে সময়ে বা টাইম স্প্যানে আমরা জন্মগ্রহণ করেছি, এটার উপর নির্ভর করে, এটার উপর ডিপেন্ড করে আমরা এক একজন এক এক রকমের কি বলবো জেনারেশনের ভিতরে নিজেদেরকে ফেলে দেই বা নিজেদেরকে অন্তর্ভুক্ত করি। তো আমাদের এই যে জেনারেশন, আপনার জেনারেশন, আমার জেনারেশন, আমরা আমাদের জেনারেশনটার নাম হিসেবে আমরা আখ্যা দেই জেন জি বা জেন জেড। কি জেন জি বা জেন জেড, এই ব্যাপারটা আপনাদের জানা কিনা একটু আমাকে বলবেন। জেন জেড বা আমরা এক কথায় বলি জেন জি, জেন জি। ওকে, যাই হোক, এখন আমরা কি করি, 1901 থেকে 2024 পর্যন্ত এই যে সালগুলো, এই সালগুলোকে আমরা মোটামুটি 7টি জেনারেশনকে ভাগ করে দিয়েছি। ওকে, এখন অল ওকে, ঠিক আছে। আমরা মোট 7টি জেনারেশনে ভাগ করে দিয়েছি। একটু লিখে নেন, একটু খাতায় লিখতে হবে, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসার মতো, ঠিক আছে? দেখেন, গ্রেটেস্ট জেনারেশন, এই জেনারেশনটা 1901 থেকে 1927। এরা কেন গ্রেট? কারণ ওদের আমাদের মতো এই টিকটক, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো এই যে টাইম ক্লিন যে অ্যাপগুলো, সেই অ্যাপগুলো ছিল না, এই জন্য ওরা গ্রেটেস্ট না। এই জন্য গ্রেটেস্ট না, ওদেরকে দিয়ে এই যে জেনারেশনের যেই হিসাবটা শুরু করা হয়, এজন্য তাদেরকে গ্রেটেস্ট জেনারেশন বলা হয়। তারপরে সাইলেন্ট জেনারেশন আছে, বেবি বুমার্স আছে। আমরা এই নামগুলো জাস্ট জেনে রাখবো, যেখান থেকে কোশ্চেন আসতে পারে আমি আপনাদেরকে সেগুলো কিন্তু জানাবো। তারপরে দেখেন জেনারেশন এক্স 1965 সাল থেকে 1980। তারপরে জেনারেশন ওয়াই 1981 থেকে 1996। এটা একটু লিখে নিবেন, কবে থেকে কবে, 1981 থেকে 1996 কি জেনারেশন ওয়াই, একটু কমেন্টে সবাই লিখবেন জেনারেশন ওয়াই কবে থেকে কবে পর্যন্ত। 1986 থেকে, দুঃখিত, 1981 থেকে 1996 কি জেনারেশন ওয়াই। এই অংশটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, একটু অবশ্যই অবশ্যই সবাই লিখে ফেলবেন। একটু লিখে ফেলতে হবে যে সবাই লিখেছেন কিনা, জেনারেশন ওয়াই বুঝতে পেরেছেন কিনা, একটু বলতে হবে সবাইকে। ওকে, তারপরে দেখেন জেনারেশন জেড। জেনারেশন জেড বা যেটাকে আমরা বলি জেন জি, সেটা 1997 থেকে 2012 পর্যন্ত। আবার অনেকের মতে 1995 থেকে 2012 পর্যন্ত। তো দুইটাই আপনারা মনে রাখবেন, দুইটাই আপনারা মনে রাখবেন, কারণ পরীক্ষায় কোনটা আসবে বা অপশনে কোনটা থাকবে, এই জন্য আপনাদের দুইটাই মনে রাখতে হবে। 1995 থেকে 2012 হতে পারে, অপশনে থাকতে পারে, আর অপশনে যদি 1997 থেকে 2012 থাকে তাহলে তো হয়েই গেল। তারপরে এই 2012-র পরে যারা জন্মগ্রহণ করেছে, ধরেন আপনার ছোট ভাই বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি, আপনার ভাইপো, হুএভার হি ইজ অর শি ইজ, জেনারেশন আলফা। এই জেনারেশন জেড এর থেকেও এনারা কি বেশি প্রোগ্রেসিভ বা বেশি অগ্রবর্তী। 2013 থেকে 2024 তারা কি জেনারেশন আলফা। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। জেনারেশন জেন জি বা জেন জেড আর জেনারেশন আলফা, এই দুইটি অংশ ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে, কমেন্ট করছে কারা একটু দেখি। মেহরিন সুলতানা, মোহনা আক্তার, চৈতি, হুমাইরা, হিমু, রেইন কুইন। ওকে, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। একটু জেনারেশন আলফা কবে একটু আমাকে বলেন, জেনারেশন আলফা কত সাল থেকে কত সাল, এই বিষয়টা একটু জানাবেন। ওকে, ক্লাসে যারা বেশি অ্যান্সার দেয় বা অ্যান্সার দেওয়ার ট্রাই করে, নো ম্যাটার এটা ঠিক আর ভুল, তারা কিন্তু একটা ভালো ফলাফল করে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনি অ্যান্সার দিচ্ছেন মানে আপনার জানার ইচ্ছা আছে, শেখার আগ্রহ আছে। ভুল ঠিক সেটা তো সলিউশন করার জন্যই আমরা আছি। ওকে, এবার আমরা যেহেতু সাম্প্রতিক নিয়ে কথা বলছি, আমরা যেহেতু বর্তমান বাংলাদেশ নিয়ে কথা বলছি, সুতরাং বলার অপেক্ষা রাখে না, জুলাই বিপ্লব বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, অর্থনৈতিক প্রেক্ষাপট বলেন, কিংবা সামাজিক প্রেক্ষাপট বলেন, সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ কিন্তু তাৎপর্য বহন করে। সুতরাং জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের জানতে হবে, এটার কিন্তু আমাদের কোনো আর কি বলবো বিকল্প নেই। তো আমরা একটু জুলাই বিপ্লব সম্পর্কে জানবো।
প্রথম কথা, জুলাই বিপ্লব মেইনলি কেন হয়েছিল, জুলাই বিপ্লবটা হওয়ার কারণ কি, এই ব্যাপারে আপনাদের আইডিয়া আছে কিনা একটু আমার সাথে শেয়ার করতে চাইলে করতে পারেন, যারা জানেন এই ব্যাপারটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাদেরকে বলি, জুলাই বিপ্লব যেই বিষয় দিয়ে সূত্রপাত হয়েছিল সেটি হচ্ছে চাকরি পরীক্ষায় কোটার যে একটা বাহুল্যতা ছিল বা আধিক্য ছিল, এটার বিরুদ্ধে মেধাবী শিক্ষার্থীরা একটা দাবি জানায় যে এই কোটাটা বাতিল করা হোক। অনেক আগেই 2018 সালে আরো একবার কোটা আন্দোলন হয়েছিল, তারপরে সরকারি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই কোটাটাকে নামিয়ে ফেলা হয়েছিল বা সীমিত করা হয়েছিল। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এক ভদ্রলোক, তিনি মুক্তিযোদ্ধার সন্তান, তিনি আবারও যখন রিট করে তার পক্ষে ফলাফল নিয়ে আসে, তখন জনমনে ক্রোশের কিংবা ক্রোধের জাগরণ হয়। ফলে কি হয়, জনতা এই কোঠা আন্দোলন নিয়ে সোচ্চার হতে শুরু করে। এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, যে কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। ওকে, তারপরে দেখেন আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো। আপনারা বোর্ডে যে ইনফরমেশন গুলো দেখবেন এগুলো একেবারে হিউজ আকারে আছে, আমি আপনাদের যেগুলো লিখতে বলবো বা যেগুলো গুরুত্ব দিতে বলবো, আই হোপ আপনারা সেগুলো খাতায় ছোট্ট ছোট্ট করে লিখে রাখবেন। মনে রাখবেন, বিন্দু বিন্দু জল মিলেই কিন্তু সিন্ধু গড়ে উঠবে, তখন কিন্তু দেখবেন অল্প অল্প জানতে জানতে আপনার জ্ঞান ভান্ডার অনেকটাই বেড়ে গেছে এবং আপনার যে স্কিল, এক্সাম দেওয়ার যে ভীতি, সবকিছুই দূর হয়ে গেছে। অলরাইট, কোঠা নিয়ে ওকে, চমৎকার চমৎকার, যারা অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা ক্লাস আজকে আপনাদের উপহার দিব আশা করছি, এবং আমি অ্যাসিওর করছি যে এই স্লাইড থেকে আপনারা অন্তত 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু এই বছরে যেখানেই পরীক্ষা দেন না কেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। অলরাইট, চলেন। 5ই জুন বুধবার সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট, যেটার প্রেক্ষাপট আমি আপনাদের অলরেডি বললাম। 2018 সালে কোঠা আন্দোলনের পর বাংলাদেশ সরকার কর্তৃক বা তখন তৎকালীন যিনি সরকার প্রধান ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কি করে, কোঠা পদ্ধতিকে বাতিল করে দেয়। তার পরবর্তীতে 5ই জুন বুধবার সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোঠা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। হাইকোর্ট বলে যে সরকার এটা ঘোষণা করতে পারে না, তার মানে কোঠা এই পদ্ধতিটা বাতিল করে কে, বাতিল কিন্তু সরকার করেনি, বাতিল করেছিল হাইকোর্ট। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখেন, 31 জুলাই সোমবার, এটা কবে হইল, জুন মাসে হইল, জুনের 5 তারিখে হইল। তারপর বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা কি করলো, বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা আলোচনা করলো, ছোটখাটো ঝটিকা মিছিল করলো, প্রতিবাদ জানালো। তার এক পর্যায়ে 31শে জুলাই সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী মানে কি, কারো সাথেই কেউ একটু এক্সট্রা সুবিধা পাবে, কেউ একটু এক্সট্রা মানে কম সুবিধা পাবে, এই ব্যাপারটা থাকবে না। আমরা যে লেভেল প্লেইং ফিল্ড বলি সেই ব্যাপারটা কিন্তু এখানে ঘটবে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন সৃষ্টি হয়। তারপরে দেখেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের পরিপত্র পূর্ণ বহালের দাবিতে ছাত্র সমাজ কি করে, বিক্ষোভ করে। এখানে পুরো লাইনটা নেই, আমি মুখে বলে দিচ্ছি। এখন যে বিষয়টি বলেছে যে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন জনের বিভিন্ন মানে মতামত থাকতে পারে, অনেকে বলে যে 49টি, অনেকে বলে 51টি, অনেকে বলে পরিপূর্ণ 36টি, হোয়াট এভার, মানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে শিক্ষার্থীরা একমত পোষণ করে তারা বলে এই যে কোঠা বাতিলের পরিপত্র এটাকে ক্যান্সেল করে দিতে হবে, চাকরি পরীক্ষায় যে মেধাবী যে সিলেক্ট হবে তাকেই চাকরি দিতে হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু কোটা আন্দোলন শুরু হয়। আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকবো, একটু খালি বলবেন এইটুকু বুঝছেন কিনা, আপনারা একটু আমাকে কমেন্টে জানান এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। ওকে, আজানটা শেষ হলে আমরা 1 মিনিট টাইম নিচ্ছি, তারপর শুরু করব।
ওকে, বাংলা ব্লকেট কবে হয়? 6 জুলাই শনিবার। লিখে নিছেন সবাই? মাঝখানে কিন্তু আমরা বিভিন্ন অংশ বাদ দিয়েছি, যেগুলোর পিডিএফ আপনারা পেয়ে যাবেন। আমি শুরুতেই বলেছি যে আমি খুবই বিস্তারিত আকারে এনেছি, যেন আপনারা রিডিং করে হইলেও ব্যাপারগুলো জানতে পারেন। মোটামুটি একটা সিকোয়েন্স আমি মেনটেন করেছি। বাট আপনাদের পরীক্ষার জন্য, সেটা আপনি রাবি হন, চবি হন, গুচ্ছ হন, সাত কলেজ হন, হুএভার ইউ আর, আপনি যদি একজন অ্যাডমিশন সিকার হন, আপনার জন্য যে তথ্যগুলো, যে ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ, আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলেন আমরা চলে যাব তারপর 19শে জুলাই শুক্রবার। খাতায় একটু হেডিং দেন। 19শে জুলাই শুক্রবার কি হয়? কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে ঢাকায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন, এই দিনেই কিন্তু 19শে জুলাই কিন্তু সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করে। আপনাদের যদি কোশ্চেন আসে 9 দফার দাবি কবে ঘোষণা করা হয়, কবে করা হয় বলেন? 19শে জুলাই শুক্রবার। তারপরে আসেন, যদি আপনাদের বলা হয় সেনা মোতায়েন কবে করা হয়, কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় সর্বপ্রথম 19শে জুলাই শুক্রবার। অর্থাৎ 19শে জুলাই কিন্তু টোটাল 3টি ঘটনা ঘটে। কমপ্লিট শাটডাউন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি, 3 নাম্বার কারফিউ ঘোষণা করে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়। বুঝেছেন কিনা এবং লিখেছেন কিনা একটু কমেন্টে বলেন। হ্যাঁ আরশাদ, নামাজ পড়ি, বাট ক্লাসের মাঝখানে তো আর মানে নামাজ পড়তে পারবো না। অবশ্যই ক্লাস শেষ করে নামাজ পড়ে নিব, আর আপনারাও অবশ্যই নামাজ পড়ে নিবেন। অলরাইট, তারপরে আসেন 21শে জুলাই, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কোঠা বিরোধী আন্দোলনের মুখে প্রধান বিচারপতি এবং ওবায়দুল হাসানের নেতৃত্বে, তৎকালীন সময় প্রধান বিচারপতি কে ছিলেন? ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে পূর্বের কোঠা পদ্ধতি বাতিল করে কত 93% মেধা, 60% কোঠা। কয় পার্সেন্ট? আমাকে ইকুয়েশনটা বলেন। যে 21শে জুলাই কি ঘোষণা করা হয়? 93% কোঠা, 7% মানে মেধা, 7% কোঠার পক্ষে রায় দেয়। তবে সরকারের নির্বাহী বিভাগ চাইলে নির্ধারিত কোঠা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। আই রিপিট,
21শে জুলাই রোজ রবিবার মেধা 93 আর হচ্ছে কোঠা 7% করে বিচার বিভাগীয় যেই কমিটি ছিল, যেখানে প্রধান বিচারপতি ছিলেন কে, ওবায়দুল হাসান, তিনি কি করেন, 93% মেধা এবং 7% কোঠাকে এই রায়টি দেন। বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো, একটু আবার বলো। আচ্ছা, আমি স্ক্রিন একটু বড় করার ট্রাই করছি তোমাদের সুবিধার্থে, তোমরা অনেকেই বললে যেহেতু। দুঃখিত, স্ক্রিনটা এই পর্যায়ে এসে আর বড় হচ্ছে না, আমি লেখাটাই একটু বড় করে দিই তোমাদের সুবিধার্থে, আমি লেখাটাই একটু বড় করে দিচ্ছি। এইটা লেখা হয়েছে কিনা একটু আমাকে বলতে হবে, এইটা লিখেছো কিনা একটু আমাকে বলতে হবে। প্রশ্নগুলো আমি আবার বলি। প্রশ্ন হচ্ছে যে কত তারিখে আহ, বিচার বিভাগ এই নতুন সিদ্ধান্ত দেয়, কি সিদ্ধান্ত, যে 93% মেধা এবং 7% কোঠা হবে, এই রায়টি কত তারিখে দেয়া হয়, 21 তারিখে। 21 তারিখে। বুঝতে পেরেছো কিনা একটু বলো। ওকে, চলো তারপরে যাই। এখন যদি প্রশ্ন আসে সরকারি চাকরির নিয়োগে সব গ্রেডে 93% মেধা 7% কোঠা বিধান রেখে প্রজ্ঞাপন কবে জারি করা হয়, কবে করা হয়, 23শে জুলাই মঙ্গলবার। একটু লিখে নাও, 23শে জুলাই মঙ্গলবার কি করা হয়, যেই মানে বিচারপতি যে রায় দিয়েছিল সেটা প্রজ্ঞাপন আকারে তোমার প্রকাশ পায়। এটা লেখো একটু, যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায়। ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। আজকের ক্লাস একদম ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে, যেন আজকের ক্লাসের পরে এই পৃষ্ঠাগুলো আর তোমার না পড়তে হয়। ওকে, মহামানবদের মতো একদিন একটা জিনিস পড়ে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলবা, এই রকম একটা প্রস্তুতির মধ্যে আমি তোমাদেরকে দেখতে চাই। ওকে, ঠিক আছে, জোকস অ্যাপার্ট। 19 তারিখেরটায় আরেকজন একটু বলেছে, আরেকবার যেন আমি বলি। 19 তারিখে 3টি ঘটনা ঘটে। প্রথম ঘটনা, কমপ্লিট শাটডাউন হয়, ঢাকার বিভিন্ন অঞ্চলে তোমার সেই দিন সংঘর্ষ হয়। দ্বিতীয় যেই ব্যাপারটি ঘটে, সেদিন কিন্তু সমন্বয়করা 9 দফা দাবি দেয়, যে তারা এই কোঠার সংস্কারের জন্য এবং বিভিন্ন সময় যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল তার বিচার সহ বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করে, সেখানে তারা 9টি দফা পেশ করে। তৃতীয় যে ব্যাপারটি হয়, সেদিন কিন্তু কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। আই হোপ ক্লিয়ার, কোনো প্রশ্ন থাকার কথা না, তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই জানাবে। ওকে, সবাই বলতেছো ক্লিয়ার, থ্যাঙ্কস আ লট। তারপরে চলো, 4ই আগস্ট রবিবার, এইটা খুবই ইম্পর্টেন্ট। 4ই আগস্ট রবিবার সরকার পদত্যাগের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে ব্যাপক একটা সংঘাত হয় বা মারামারি ঘটে। তারপরে দেখো, বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদেরকে মার্চ টু ঢাকা, মানে লং মার্চ টু ঢাকা যে ব্যাপারটা, কর্মসূচির আহ্বান জানায়। এই আহ্বানটা আমি এটা আর একটু ক্লিয়ার করে দেই তোমাদের। লং মার্চ টু ঢাকা এটা সর্বপ্রথম বলা হয় 6 তারিখে বা 6 জুলাই ডাকার কথা, কিন্তু 4 তারিখে যখন প্রশাসনের ব্যাপক ধরনের হামলা শিক্ষার্থীদের উপরে আসে, তখন কিন্তু এই লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে 5 মার্চ করা হয়। তো এই যে 5 মার্চ, দুঃখিত, এটা কবে করা হয়, এটা কিন্তু 5 আগস্ট করা হয়। আমি ভুলে 5 মার্চ বলতেছি, আসলে মার্চ টু ঢাকা, এই জন্য ভুলে আমি তোমাদেরকে মার্চ মাস বলে ফেলেছি, এটা আসলে আগস্টে। এটা 4ই আগস্ট যখন তোমার প্রশাসন সরকারের পক্ষে শিক্ষার্থীদের সাথে মানে একেবারেই খুবই অনৈতিক ভাবে বা একেবারে কি বলবো মূল্যবোধ থেকে বের হয়ে এসে হামলা করা শুরু করলো, কিংবা শিক্ষার্থীরা যখন আহত হতে শুরু করলো, তখন কিন্তু 6ই আগস্টের যে কর্মসূচি ছিল সেটা 5ই আগস্টে নিয়ে আসা হলো বা একদিন এগিয়ে আনা হলো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। কিছু কিছু জিনিস আমি ইচ্ছা করে স্কিপ করেছি তোমাদের পরীক্ষার জন্য, যে জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না সেগুলো কিন্তু আমি স্কিপ করেছি। লিখেছো কিনা একটু বলো। ওকে, তারপরে আসো 5 আগস্ট সোমবার, সেনাপ্রধান
জেনারেল ওয়াকার উজ্জামানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা। 5 তারিখে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেন এবং যিনি সেনা প্রধান ছিলেন ওয়াকার উজ্জামান তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। অন্তর্বর্তীকালীন সরকার কি, এই কনসেপ্টটা কে কে জানো একটু বলার ট্রাই করো তো। অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, একটু একটু বলার ট্রাই করো যে অন্তর্বর্তীকালীন সরকার কি। লং মার্চ টু ঢাকা দেওয়ার কারণ কি? দেখো, যখন শিক্ষার্থীরা মানে বারবার সরকার দ্বারা বা সরকারের সাথে সংযুক্ত যে সকল প্রশাসন ছিল তাদের দ্বারা নির্যাতিত হচ্ছিল, তখন শিক্ষার্থীরা বলল যে আমরা এই দেশের জনগণ, আমাদের টাকা দিয়ে এই দেশের অস্ত্র থেকে শুরু করে প্রশাসনের বেতন, ইভেন এই দেশ চলে, সেই জায়গায় আমাদেরকেই বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে একটা যৌক্তিক দাবির জন্য, আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের মিথ্যা মামলা দেয়া হচ্ছে, আমাদেরকে আহত করা হচ্ছে। সুতরাং আমরা এই সরকারকে এখন আর চাই না, বা এই সরকারকে আমরা পরিবর্তন করতে চাই। এক দফা দাবি মানে হচ্ছে এই যেই সরকার ছিল সেই সরকারটা পদত্যাগ করবে, দাবি সেই একটা ছিল। এই এক দফাকে বাস্তবায়ন করার জন্য বা সরকারকে পদত্যাগের জন্য চাপ দেওয়ার জন্যই কিন্তু লং মার্চ টু ঢাকা বা ঢাকার উদ্দেশ্যে, গণভবনের উদ্দেশ্যে যাত্রার যে বিষয়টি সেটি কিন্তু দেখা দেয়। সবাই বুঝেছো কিনা একটু বলতে হবে, একটু বলতে হবে সবাই বুঝেছো কিনা। ওকে, চমৎকার কিছু অ্যান্সার পেয়েছি, চমৎকার কিছু অ্যান্সার পেয়েছি। একজন বলেছে ভারপ্রাপ্ত সরকার, একজন বলেছে নির্দিষ্ট সময়ের জন্য দেশকে পরিচালনা করার জন্য সরকার, কিছু সময়ের জন্য দেশের দায়িত্ব নেয়া অস্থায়ী সরকার যা নির্বাচনের সময় দেশ পরিচালনা করে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে। তারপরে একজন বলেছে সাময়িক সময়ের সরকার। ওকে, ওকে, ঠিক আছে। তোমরা যারাই অ্যান্সার দিয়েছো তোমরা খুবই কাছাকাছি অ্যান্সার দিয়েছো, তোমরা খুবই কাছাকাছি অ্যান্সার দিয়েছো। আমি তোমাদেরকে বলি, তোমাদের প্রত্যেকের অ্যান্সারই ঠিক আছে। যখন কোনো একটি এমন পরিস্থিতি আসে যে এই পরিস্থিতিতে একটি নির্বাচিত সরকার জনসমর্থন হারিয়ে ফেলে, তখন নির্বাচনের পূর্ববর্তী যে সময়টা আছে এটা তোমরা বলতে পারো 90 দিন পর্যন্ত, 90 দিনের একটা মেইনলি সরকার গঠন করা হয় দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। কিন্তু বর্তমানে এই সময়টা এক্সটেন্ড করে, অনেকে অনেকে বাড়ায়, অনেকে কমায়, কিন্তু মেইনলি হচ্ছে নির্বাচনের পূর্ববর্তী মানে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে কিন্তু তোমার নির্বাচনের যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু ঘোষণা করতে হয়। তো এই যে নির্দিষ্ট যে সময়টা, এই সময়টা দেশ পরিচালনার জন্য সুষ্ঠুভাবে ভোটের পরিবেশ নিশ্চিত করা কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। যারা অ্যান্সার দিয়েছো চমৎকার। একজন বলল মার্চ মাসই কেন, অন্য মার্চ নয়। দেখো, লং মার্চ টু ঢাকা এখানে কিন্তু আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেই মার্চ বুঝায়নি। লং মার্চ বলতে কোনো কিছুর উদ্দেশ্যে বা কোনো গন্তব্যে যদি তুমি কোনো একটা নির্দিষ্ট দাবি নিয়ে পদযাত্রা করো সেটাকে বলা হয় লং মার্চ। সেটা বাংলায় তোমরা এভাবে লেখা হয়, লং মার্চ। এই লং মার্চ কিন্তু এটা কিন্তু মাস না, এই মার্চ, লং মার্চ টোটালটার অর্থ হচ্ছে কোনো কিছুর দাবিতে কোনো স্থানের উদ্দেশ্যে রওনা করা বা পদযাত্রা করে প্রতিবাদ জানানো। বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলতে হবে, বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলতে হবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে, আর যদি ক্লিয়ার ক্লিয়ার হয় আমাকে বলো ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় আমাকে বলো ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। ওকে, এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমাদের কিন্তু কিছু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে, আমরা এই ব্যাপারগুলো কিন্তু একটু জানবো। আমি একটু বোর্ডটা আর একটু বড় করি।
এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এন্টি ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে কিন্তু বৈষম্য, এন্টি ডিসক্রিমিনেশন মানে কি বৈষম্য বিরোধী, এন্টি মানে বিরোধী বা বিপক্ষ, তার স্টুডেন্টস মুভমেন্ট তার মানে কি ছাত্র আন্দোলন, মুভমেন্ট আন্দোলন। ওকে, 1 জুলাই 2024 আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী, কথাটা বেশ তাৎপর্যপূর্ণ। এই কথাটা কবে প্রথম আসে? 1 জুলাই। সরকারি চাকরিতে অসামঞ্জস্যপূর্ণ অগ্রাধিকার, অগ্রাধিকার সহ কথিত দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের মধ্যে আয় ব্যয়ের বিপুল ব্যবধান তৈরি করা হয়। সরকারি চাকরিতে কোঠা সংস্কার করা নিয়ে আন্দোলন শুরু হলেও এক পর্যায়ে নির্মমভাবে আন্দোলন দমনের প্রক্রিয়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তা বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয়। ফলস্বরূপ 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে এই আন্দোলনটা সফলতার মুখ দেখে। এইটুকু বুঝছো? কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। ওকে, ইমা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার কি, আরেকবার বুঝানো। ওকে, আমি আবার রিপিট করছি। যখন একটা সরকার নির্বাচিত হওয়ার পর একটা সরকারের মেয়াদ কতটুকু, এটা আমাকে বলো। একটা সরকার কত বছর থাকে বা কয় বছর পর পর আমাদের নির্বাচন হয়, এই ব্যাপারটা একটু আমাকে জানাও তো তোমরা। একটা সরকার কত বছর পর পর নির্বাচিত হয়, এই ব্যাপারটা তোমরা জানো কিনা, এটা একটু আমাকে জানাও। একটা সরকার কত বছর পর পর নির্বাচিত হয়? চমৎকার, তোমরা জানো, সবই জানো, তোমাদের আর কি পড়াবো। 5 বছর পর পর ধরো একটা সরকার বা সরকার প্রধান পরিবর্তন হয় বা নতুন করে নির্বাচিত হয়। এই 5 বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কারণে দেশের সব জনগণ চাচ্ছে যে আমরা এই সরকারকে রাখবো না, কিংবা সেনাবাহিনী এসে ক্ষমতা নিল বা এনিথিং, এমন কোনো ঘটনা ঘটলো যার ফলে 5 বছরের আগেই ওই সরকারটা ভেঙে যাচ্ছে। তখন দেশ তো চালাইতে হবে, দেশের অর্থনীতিকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তখন একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা হতে পারে 90 দিন, সেটা হতে পারে তার থেকে বেশি বা তার থেকে কম, একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী মানে কি, যে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সরকার গঠন করা হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। হুমায়রা ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে, ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। যে কোনো কোশ্চেন থাকলে বলো। লাইভে অনেককে দেখছি কিন্তু রিয়েক্ট কম, কমেন্ট কম কেন? বাচ্চারা একটু রিয়েক্ট কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের সাথে আছো। ওকে, ঠিক আছে, আশা করি এইটুকু বুঝেছো। এখন সমন্বয়কদের নিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে। যারা মেইন, একেবারে মেইন ফরম্যাটে ছিল, নাহিদ ছিলেন, আসিফ মাহমুদ ছিলেন, সারজিৎ ছিলেন, মাহিন সরকার ছিলেন, আব্দুল কাদের ছিলেন। এক দফার ঘোষককে, এক দফার ঘোষককে এটা আপনারা জানেন কিনা একটু বলবেন। এটা একটা নিয়োগ পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে, এটা একটা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় অলরেডি চলে এসেছে যে এক দফার ঘোষককে। এটা আবার কেউ জিয়াউর রহমান লিখেন না, একটু বলেন এক দফার ঘোষককে। এক দফা বা এই যে সরকারের পদত্যাগ চেয়ে যে ঘোষণাটা হয়, সেই ঘোষণাটা কে দেয়? হ্যাঁ হ্যাঁ, আবু সাইদের বিষয়গুলো নিয়ে পড়াবো ভাইয়াপুরা, টেনশন করতে হবে না। আবু সাইদের বিষয় টিষয় সবগুলোই নিয়ে, সবকিছু নিয়েই পড়াবো। বুঝছেন কিনা একটু আমাকে বলেন। বুঝছেন কিনা একটু বলতে হবে। না না, একটু আমাকে ক্লিয়ারলি বলেন, ক্লিয়ারলি বলেন। নাহিদ হবে হয়তো। ওকে, দেখেন এটা নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি আছে, তারপর আমি আপনাদের জানাই। যেদিন শহীদ মিনারে প্রথম প্রোগ্রামটি হলো ব্যাপক পরিসরে, সেদিন কিন্তু নাহিদ ইসলাম বিষয়টি জানিয়েছিল যে সরকারের পদত্যাগ ছাড়া মানে নতুন কোনো আলোচনায় যাওয়া যাবে না। তার পরবর্তীতে যখন 6 জন সমন্বয়ককে পুলিশের হেফাজতে নেওয়া হলো, তার পরবর্তীতে কিন্তু আব্দুল কাদের এই ঘোষণাটি দেন। ঠিক আছে, ওকে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারটা আমরা একটু দেখি। 8 আগস্ট 2024 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন
ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন? আপনাদের প্রশ্ন এভাবে আসতে পারে, প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেন কে? উত্তর, রাষ্ট্রপতি। বলেন তো প্রধান উপদেষ্টাকে কে নিয়োগ দেন? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেয় কে? হ্যাঁ, রাফি নামটি বাদ গিয়েছে, কারণ আমি সেই কমিটিটি দেখিয়েছি যেই কমিটিটি সেন্ট্রাল থেকে করেছিল, সেখানে কিন্তু তখন পর্যন্ত রাফি ওনার নামটা ইনক্লুডেড ছিল না। ঠিক আছে, এখানে যে কমিটিটি ছিল সেই কমিটিটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। ওকে, তো প্রধান উপদেষ্টাকে কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি। ওকে, ভেরি গুড। জাফরিন আনসার দিয়েছেন, নওরিন আনসার দিয়েছেন, নেহা আনসার দিয়েছেন, মিম আনসার দিয়েছেন। চমৎকার চমৎকার। তুবা আনসার দিয়েছেন, জহরা আনসার দিয়েছেন, আফরুজা সুলতান আনসার দিয়েছেন। আচ্ছা, এই কোশ্চেন আসলে যদি এক দফার ঘোষককে যদি কোশ্চেন আসে, যদি অপশনে নাহিদ পান তাহলে নাহিদ দাগাবেন, অপশনে নাহিদ না থেকে যদি আব্দুল কাদের থাকে আব্দুল কাদের দাগাবেন, দুইটা একসাথে থাকলেও নাহিদ দাগাবেন। অলরাইট, এখন দুই তিনটি বিষয় লেখেন। প্রধান উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। একটু লিখে নেন, প্রধান উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি। লেখা হলে একটু লিখতে হবে, ডান। লেখা হলে একটু আমাকে বলে দেন, ঠিক আছে? আমরা একটু দ্রুত যাচ্ছি, কারণ আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করব, তার পরবর্তীতে কিন্তু আমরা মানে যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, এই পিডিএফ পাওয়ার পরে আপনারা সেগুলো একটু রিডিং করে নেবেন। ওকে, এখান থেকে ইম্পর্টেন্ট দুই তিনটি জিনিস একটু দেখবেন। রিজওয়ানা হাসান নারী হিসেবে তিনি পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পায়। আপনাদের যদি কোশ্চেন এভাবে আসে যে পরিবেশ বিষয়ক উপদেষ্টাকে রিজওয়ানা হাসান, জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টাকে রিজওয়ানা হাসান, পানি সম্পদ বিষয়ককে রিজওয়ানা হাসান, যে কোনো জায়গায় আপনারা দেখবেন নারীদেরকে যেখানে ক্ষমতায়ন করা হয় এই জায়গাগুলো কিন্তু সেন্সিটিভ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, সুতরাং এগুলো আপনারা একটু নোট করবেন। তারপরে দেখেন ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টাকে ফরিদা আক্তার। এখন এই বাংলাদেশ এবং ভারতের এই যে ইলিশ মাছ প্রদান নিয়ে কিন্তু একটা বড় ধরনের কন্ট্রোভার্সি বলি কিংবা গসিপ বলি, এটা কিন্তু চলমান ছিল, সুতরাং এটা কিন্তু সাম্প্রতিক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। অলরাইট, বুঝেছেন কিনা একটু বলেন, কোনো কোশ্চেন আছে? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যদি না বুঝাতে পারি একটু বলবেন। তারপর দেখেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা কে ছিলেন? নূরজাহান বেগম। নূরজাহান বেগম। ওকে, ঠিক আছে। এবার আমরা জেন্টলম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলবো। তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনাদের বেসিক কিছু তথ্য জানতে হবে, ঠিক আছে? বেসিক কিছু তথ্য জানতে হবে এবং এই তথ্যগুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস পেশায় কি, এটা কি আপনারা জানেন? একটু কমেন্ট করেন তো, পেশায় তিনি কি? আচ্ছা, মোট জানতে চাইছেন, মোট উপদেষ্টা 24 জন, তার মধ্যে 4 জন নারী উপদেষ্টা, এবং এই দপ্তরগুলো খুব বেশি রিশাফেল হচ্ছে। আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করা হয়েছে, এটা চেঞ্জ করা হচ্ছে, ওটা চেঞ্জ করা হচ্ছে, মন্ত্রণালয় মানে মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা বানানো হচ্ছে, আসলে মানে ওনারাও একটু একটা কনফিউজিং সিচুয়েশনে আছেন। তো এগুলো হ্যান্ডেল করতে গিয়ে বিভিন্ন সময়ে কিন্তু তারা বিভিন্ন ভাবে মানে ইউনূস কাকা নোবেল বিজয়ী। আচ্ছা, নোবেল বিজয়ী তো ওনার পেশা না, এটা তিনি তার কাজের জন্য স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা একটা অন্য ব্যাপার। বাট ওনার পেশা কি? তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন সামাজিক কর্মী বলতে পারেন, তিনি একজন উদ্যোক্তা বলতে পারেন, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আপনারা কিন্তু একটু জানতে হবে, এই ব্যাপারগুলো আপনাদের একটু জানতে হবে। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম কবে বলেন? 28শে জুন 1940। প্রত্যেকটা তথ্য লিখে নিবেন।
28 জুন 1940। কবে বলেন? 28 জুন 1940। স্থান কি? চট্টগ্রাম হাটহাজারী। চট্টগ্রাম হাটহাজারী। ঠিক আছে, একটু লিখে নেওয়া হলে বলবেন, দ্রুত বলবেন। লিখে নেওয়া হলে একটু দ্রুত বলবেন। গুগল করার দরকার নেই, কেউ গুগল থেকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসার দরকার নেই। ঠিক আছে, যেইটুকু দরকার আমি সেইটুকু বলে দিচ্ছি, ওইটুকু জানলেই হবে। তারপরে আরেকটা তথ্য দেই, তিনি কোথায় পড়েছেন? ইকোনমিক্সে পড়েছেন। তিনি ইকোনমিক্সে পড়েছেন, তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটি। একটু লিখে নিবেন, একটু হালকা করে লিখে নিবেন। লেখা হলে একটু বলতে হবে, লেখা হলে একটু বলতে হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তারপরে তিনি পেশায় কি ছিলেন? তিনি চট্টগ্রাম কলেজের কি ছিলেন? তিনি সেখানে প্রভাষক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনি ইকোনমিক্সের উপর টিচার ছিলেন এবং অর্থনীতি বিভাগের তিনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধানও ছিলেন। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। বুঝলে একটু বলতে হবে। চট্টগ্রাম কলেজের ইকোনমিক্সের প্রফেসর, ইকোনমিক্সের লেকচারার ছিলেন চট্টগ্রাম কলেজের, মানে প্রভাষক। লেকচারার হচ্ছে প্রভাষক, আর প্রফেসর হচ্ছে বিভাগীয় প্রধান, যিনি তাকে প্রফেসর বলা হয়। এই দুইটি বিষয় কিন্তু গুলিয়ে ফেলা হবে না। ওকে, মুক্তিযুদ্ধের সময় কিন্তু তার একটা ভালো ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল? তিনি তৎকালীন সময়ে কিন্তু বাংলাদেশের এই নিউজগুলো নিয়ে বাংলাদেশ নিউজ লেটার, কি নাম? আই রিপিট, বাংলাদেশ নিউজ লেটার। কি নাম বলেন? বাংলাদেশ নিউজ লেটার। নিউজ লেটার পত্রিকা প্রকাশ করেন। কোথায় থেকে? তিনি তৎকালীন সময়ে তার বাড়ি থেকেই এটি প্রকাশ করেন। তিনি কিন্তু তখন বাংলাদেশে ছিলেন না। ঠিক আছে, তিনি কিন্তু তখন বাংলাদেশে ছিলেন না, তিনি কই ছিলেন? যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে কিন্তু যেই কাজটি করেন, বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকা বের করেন। এবং তিনি আরেকটি কাজ করেন, তিনি মুক্তিযুদ্ধের সময় জাতীয় নাগরিক কমিটি, এখনো দেখবেন যে জাতীয় নাগরিক কমিটি তৈরি হচ্ছে, তো জাতীয় নাগরিক কমিটি তৈরি করেন, করে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পক্ষে যে জনসমর্থন আদায়, সেইটা নিয়ে কিন্তু তিনি কাজ করেন। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলতে হবে। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলতে হবে। ক্লিয়ার হলে একটু বলেন ক্লিয়ার কিনা। কোনো কোশ্চেন আছে? বাংলাদেশ নিউজ লেটার কোথায় থেকে প্রকাশ করেন? যুক্তরাষ্ট্রে, তার বাড়ি থেকে। তিনি আরো একটা কাজ করেন, এটা আশা করি সবার লেখা হয়ে গেছে। লেখা হলে একটু বলেন ডান। তিনি আরো একটি কাজ করেন, সেটা লিখে দিব, তার আগে বলেন যে ডান কিনা। লেখা হলে একটু বলেন ডান কিনা। বাংলাদেশের জন্য সেই সময় যেহেতু বাংলাদেশ মানে স্বাধীন হওয়ার একটা ট্রাই করতেছে বা প্রসেস ক্রিয়েট করছে, সেই সময়ে বিশ্বের বিভিন্ন দেশকে, আপনি স্বাধীন হতে গেলে বিশ্বের বিভিন্ন দেশকে আপনার বোঝাতে হবে যে আমি এই এই কারণে স্বাধীন হতে চাই, এই এই কারণে আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের জনগণের উপর এই এই নির্যাতন হচ্ছে, এই ধরনের বৈষম্যর কারণে আমরা স্বাধীন হতে চাচ্ছি। এই যে জিনিসগুলো, এই কারণে কিন্তু জনসমর্থন আদায় করতে হয়। ওকে, বেস্ট ফ্রেন্ড বলেছে আসতে বলেন। আসতে বলবো? আপনাদের কি সমস্যা হচ্ছে? তিনি বাংলাদেশের পক্ষে বিভিন্ন দেশের কাছে সমর্থন আদায় করার জন্য বাংলাদেশ ইনফরমেশন ইনফরমেশন
সেন্টার, বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠা করেন এবং তিনি মেইনলি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন ইউরোপীয় দেশের কাছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা কেন প্রয়োজন, এর প্রেক্ষাপট, পাক হানাদার বাহিনী আমাদের উপরে নির্যাতন, এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে তিনি কাজ করেছেন। তৎকালীন সময়ের যেই সংস্থা তিনি গড়ে তুলেছিলেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। লিখেছেন কিনা একটু বলতে হবে, লিখেছেন কিনা একটু বলেন। মারিয়া সুলতানা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগীয় প্রধান ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগীয় প্রধান ছিলেন এবং তিনি কি ছিলেন, তিনি চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক ছিলেন। আর অনেকে বলতেছেন লিখতে টাইম লাগতেছে, তাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু খুব সহজেই আমি যখন লিখতেছি এটা আপনারা খাতায় না লিখে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনার টাইমটা বাঁচলো। কারণ আমাদের একটা ক্লাসে তো একটা টার্গেট থাকে যে এই জিনিসটা শিখাবো, তো আমাদেরও তো একটা টাইম লিমিটেশন থাকে। সুতরাং একটু স্ক্রিনশট নেন, পরবর্তী সময় আপনারা লিখে নিন। আর পিডিএফ কিন্তু আপনারা পেয়েই যাবেন। কি ভুলে গেছেন একটু বলেন তো ফাতেমা তুজ-জোহরা, কি ভুলে গেছেন, কোন অংশটা বলবো? আচ্ছা, এটা আই হোপ এটা লেখা শেষ। আমি আগেরটা আপনাদেরকে আরেকবার আপনাদের সুবিধার্থে আমি আবার লিখে দেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি কি ছিলেন? অর্থনীতির বিভাগীয় প্রধান। আর চট্টগ্রাম কলেজের প্রভাষক। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে লেখেন ডান। লেখা হলে বলেন ডান। লেখা হলে একটু ডান বলে দেন। ওকে, চমৎকার। কর্মজীবন যদি দেখি, স্লাইডগুলো পেয়ে যাবেন, এত বেশি অস্থির হওয়ার কিছু নেই, যেগুলো দরকার আমি সেগুলো আপনাদের বলতেছি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কত সালে? 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আমি লাইনটা একটু আন্ডারলাইন করে দিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। 1996 সালে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। লেখা হয়েছে কিনা একটু আমাকে বলেন। লেখা হয়েছে কিনা একটু বলেন। 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ওকে, ডান বলেছেন। আর যারা লিখতে পারেননি কোনো সমস্যা নেই, আমরা স্লাইড দিয়ে দিলে এই সবগুলো জিনিসই আপনারা পেয়ে যাবেন। মন দিয়ে এখন ক্লাস করেন, এখন সব লিখতে হবে না, যেগুলো দরকার আমি বলে দিব। তারপরে চলেন আমরা শুধু গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। তারপরে দেখেন গ্রামীণ ব্যাংকের যে ব্যাপারটা, এটা আপনারা রিডিং পড়ে নেবেন। এখন ইম্পর্টেন্ট জিনিস কেবল শুরু হলো। তার জন্মদিন কবে? 28শে জুন। 28শে জুনকে বৈশ্বিকভাবে বা বিশ্বে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। সামাজিক ব্যবসা দিবস কবে? 28শে জুন। লিখছেন কিনা একটু বলেন। সামাজিক ব্যবসা দিবস কবে? 28শে জুন। কার জন্য পালন করা হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পালন করা হয়। ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলতে হবে।
কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? তারপরে যান, বিশ্বের ৮০টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যা তার চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য এবং মানে জীবনের যে আদর্শ আছে সেটা নিয়ে গবেষণা করা হয়। কয়টি দেশে? বিশ্বের ৮০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইউনুস সোশ্যাল বিজনেস, এগুলো লিখতে হবে না, স্লাইড দিব, ঠিক আছে, এগুলো লিখতে হবে না। তারপরে যান, ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর ৪০টির বেশি দেশে ১৩০টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে। গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলবো। দেখেন, এইটা খুবই ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ৬০টির বেশি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। কয়টি বিশ্ববিদ্যালয় থেকে? ২৪টি বিশ্ববিদ্যালয় থেকে ৬০টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। বুঝতেছেন কিনা বলেন? বুঝতেছেন কিনা একটু বলেন। ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এবং তার গুরুত্বপূর্ণ যে বই বা উল্লেখযোগ্য বই, এই জিনিসটা কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। থ্রি ফার্মার্স অফ জোবরা, একটা ছোট্ট গ্রাম জোবরার ৩জন ফার্মারকে নিয়ে তিনি একটি বই লিখেছিলেন। তারপরে দেখেন, জরিমন অ্যান্ড আদার্স ফেসেস অফ প্রভার্টি, জরিমন এবং অন্যান্যরা গরিব মানে আপনার দারিদ্র্যের যেই সকল চেহারা, সেটা এই টাইপের একটা বই লিখেছেন। ব্যাংকার টু দ্য পোর, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেইনস্ট ওয়ার্ল্ড প্রভার্টি, তিনি বিশ্বের যে দরিদ্ররা ছিল তাদের বিপক্ষে গিয়ে যেই টাকা ধার দেয়া বা গরিবদের জন্য কাজ করা, সেটা নিয়ে একটা বই লিখেছেন। ব্যাংকার টু পোর মানে ব্যাংকাররা পোরের প্রতি বা গরিবদের প্রতি বা দরিদ্র ব্যক্তিদের প্রতি যে অ্যাপ্রোচটা দেখাবে বা দেখানো উচিত, সেটি নিয়ে এই বইটা ছিল। ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথাউট প্রভার্টি, একটি এমন রাষ্ট্র, দুঃখিত, এমন বিশ্ব তৈরি করা যেখানে কি থাকবে না, কোনো প্রভার্টি থাকবে না, দারিদ্রতা থাকবে না। আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, এমন একটা ওয়ার্ল্ড যেখানে ৩টা জিরো থাকবে। কিসের কিসের? জিরো প্রভার্টি, যেখানে কোনো প্রভার্টি বা দারিদ্রতা থাকবে না। জিরো আনএমপ্লয়মেন্ট মানে যেখানে কোনো বেকারত্ব থাকবে না। এই ব্যাপারগুলো তিনি সেখানে উপস্থাপন করেন। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ জিনিসে আমরা চলে যাচ্ছি। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, তারপরে আবার গুরুত্বপূর্ণ আরেকটা জিনিসে যাই। আচ্ছা, বেশি ফাস্ট যাচ্ছি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো খালি দেখাচ্ছি, আমি আগেই বলে দিলাম, আর আপনাদের কিন্তু আমি স্লাইড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন, তার ৩-০ তত্ত্ব, এটা একটু খাতায় লেখেন। ৩-০ তত্ত্ব, ৩-০ তত্ত্ব লেখেন। ৩-০ তত্ত্ব লিখেছেন। ৩-০ তত্ত্ব। ৩-০ তত্ত্ব কি? দারিদ্র, বেকারত্ব এবং কার্বন, কার্বন ডাই অক্সাইডের যে কার্বন, ক্ষতিকর কার্বন আছে, সেই কার্বন নিঃসরণ, শূন্যে নামিয়ে আনা। মানে তিনি এমন একটা রাষ্ট্র বা এমন একটা বিশ্ব তিনি পরিকল্পনা করেন যেখানে কি থাকবে না, কোনো দারিদ্র থাকবে না, কোনো বেকারত্ব থাকবে না, মানে প্রত্যেকের কাছে কাজ থাকবে এবং কোনো কার্বন থাকবে না। তারপরে আসেন তার লেখা আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, তার বই আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। এই বইটি বা গ্রন্থটি ২২টি ভাষায় অনুদিত হয়েছে, মানে অনুবাদ করা হয়েছে ২২টি ভাষায়, কিন্তু আপনার এটাকে রিফর্ম করা হয়েছে। এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আর যদিও আপনারা কিন্তু স্লাইডে পেয়ে যাবেন। ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে। এবার আসেন, বাংলাদেশের প্রধান বিচারপতি কে? সৈয়দ রেফাত আহমেদ।
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আবার যেটা পড়বেন আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? ডক্টর ASM আমানুল্লাহ। এটা একটু লিখে নেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ASM আমানুল্লাহ। লেখা হলে একটু বলতে হবে ডান, লেখা হলে একটু ডান বলতে হবে। ওকে। বাংলা একাডেমির মহাপরিচালক কে? মোহাম্মদ আজম। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, আশা করি লিখে নিয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক তে ডেভেলপমেন্ট, তে ব্যাংক ADP'র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছে অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন। ঠিক আছে, এই তথ্যগুলো আমি রিডিং করাই দিচ্ছি, আপনারা এগুলো যখন স্লাইড পাবেন তখন একটু আপনারা রিডিং করবেন, যেন পরিচিত যদি অপশন পান তাহলে যেন আপনারা সহজেই উত্তর করতে পারেন। এইটাই শুধু এখানকার গুরুত্বপূর্ণ ছিল। ফাতিমা ইয়াসমিনকে নিয়োগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় 28শে জুন। ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ আমি আপনাকে সেগুলো দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর টুডে অ্যান্ড টুমোরো। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক। সাফ অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন বর্তমানে আমরা বেশ কিছু তথ্য দেখব, তার মধ্যে এই কোশ্চেনটা খুবই বেশি আসে, সাফ অনূর্ধ্ব-16 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ? বাংলাদেশ। ঠিক আছে, এই তথ্যটা মনে রাখবেন। ওকে, তারপরে আসেন বাংলাদেশের সব থেকে বড় প্রাকৃতিক বনাঞ্চল। আচ্ছা, আপনাদের যখন স্লাইড দিব আমি দাগাই দিব, দাগানো নিয়ে টেনশন করেন না, আমি দাগাই দিব। বনাঞ্চল এবং সুন্দরবনের পর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা কালেঙ্গা চুনারুঘাট হবিগঞ্জ। ঠিক আছে, সব থেকে বড় প্রাকৃতিক বনাঞ্চল এবং সুন্দরবনের পর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনের নাম কি? রেমা কালেঙ্গা। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখেন বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ 15.58। বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ কত? 15.58, 15.58। তারপরে দেখেন বাংলাদেশের সব থেকে বড় প্রাকৃতিক বনাঞ্চল। আচ্ছা, এটা আমি অলরেডি বলেছি, কি নাম? রেমা কালেঙ্গা। তারপরে দেখেন কোথায় গেল ওটা, মনে হয় উপরে রেখে আসছি, সরি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। এটা সবাই লিখে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। লিখেছেন কিনা একটু বলেন, একটু বলেন লিখেছেন কিনা। লিখেছেন কিনা একটু বলেন। কোন টপিক? সিয়াম আলী, কোন টপিক বোঝেন না একটু বলেন তো ভাইয়া। এটা কোনো টপিক না, এটা ইন্ডিভিজুয়াল একটা আপনাদের এমসিকিউ বললাম, যে প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় একটা স্বীকৃতি দিয়েছে যে শিশুকে, তার নাম মেরিনা খাতুন, তার বাড়ি কোথায়? সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। পুরাটা বলি,
প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। আপনাদের জাস্ট যুদ্ধ শিশু দেখলেই অপশন, কোন অপশন খুঁজবেন? মেরিনা খাতুন। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলতে হবে। এখন আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আজকে শেষ করব ক্লাসটি। প্রবাসী আয়ে বাংলাদেশ অষ্টম। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। শীর্ষে কে? ভারত। প্রবাসী আয়ে মানে প্রবাসীরা, বাংলাদেশে যারা বাইরে জবে যায় বা চাকরিতে যায় বা বিভিন্ন কাজে যায়, তারা যে নিজেদের আয় থেকে পরিবারের কাছে যে রেমিটেন্স পাঠায়, সেই আয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম এবং শীর্ষে হচ্ছে ভারত। এই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এবং আজকের ক্লাসে যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। আপনাদের জাস্ট যুদ্ধ শিশু দেখলেই অপশন, কোন অপশন খুঁজবেন? মেরিনা খাতুন। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলতে হবে। এখন আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আজকে শেষ করব ক্লাসটি। প্রবাসী আয়ে বাংলাদেশ অষ্টম। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। শীর্ষে কে? ভারত। প্রবাসী আয়ে মানে প্রবাসীরা, বাংলাদেশে যারা বাইরে জবে যায় বা চাকরিতে যায় বা বিভিন্ন কাজে যায়, তারা যে নিজেদের আয় থেকে পরিবারের কাছে যে রেমিটেন্স পাঠায়, সেই আয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম এবং শীর্ষে হচ্ছে ভারত। এই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এবং আজকের ক্লাসে আমি আপনাদের যেইটুকুই পড়িয়েছি না কেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা যেই পরীক্ষাতেই বসেন 2024-25-এ, আপনারা যেই পরীক্ষায় বসেন, আপনারা অন্তত 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আপনারা হাতে কোশ্চেন পাইলে নিজেরাও বুঝতে পারবেন। তো এই পর্যন্ত যেগুলো পড়িয়েছি, আপনারা সবকিছু বুঝেছেন কিনা, ক্লিয়ার কিনা আমাকে বলতে হবে। আপনাদের যে সকল দাবি ছিল স্লাইডটা যেন দাগিয়ে দেই আমি, সেটি আমি আপনাদের করে দিব। এবং তা বাদেও আজকের ক্লাস নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে আমাকে কিন্তু জানাতে পারেন। ক্লিয়ার কিনা একটু শেষ সময়ে শুনতে চাই। ক্লিয়ার কিনা ভাইয়া আপুরা একটু বলেন, ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন, এনি কোশ্চেন? ক্লাস কি বোঝেন? আমার কোনো সমস্যা হয়? একটু বলেন তো ক্লিয়ার কিনা। ওকে, সবাই বলেছেন ক্লিয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি কিন্তু এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।